Very good evening, my beloved student. Sound clear রয়েছে? Sound clear রয়েছে everyone? আমি একটু চেক করে নিই। একদম সবাই জয়েন করে নিক। আমি একটু শেয়ার করে দিই। স্যার কলিযুগ চলছে। হ্যাঁ স্যার কলিযুগ। আগে স্যার ছাত্র অপেক্ষা করতো, স্যার পরে জয়েন করতো, এখন স্যার ওয়েট করে, স্যার ছাত্র পরে জয়েন করে। একদম কলিযুগ স্যার। তোমরা একটু শেয়ার করে দাও, ঝটপট শেয়ার করে দাও, সবাই জয়েন করে নিক। কেমন? জাস্ট আ মিনিট এভরিওয়ান, সবাই জয়েন করে নিক প্রত্যেকে। ওকে, অলরাইট। সাউন্ড ক্লিয়ার রয়েছে? সাউন্ড প্রত্যেকের কাছে সাউন্ড ক্লিয়ার রয়েছে? একদম ওকে। So very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 24/7. This is me, Shomen Goswami, educator of Civil Service 24/7, also author of Indian Polity Constitution, Modern Indian History, 2 ebooks content, and this content is available online platform. So my friends, and I taught thousands of students like you in WBCS and others competitive exam battlefield. এর আগেও আমরা স্যার আমাদের মধ্যে পরিচয় হয়েছে, এবং যে সমস্ত স্টুডেন্ট নতুন রয়েছে তাকে বলছি বা তাদেরকে বলছি, স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো রেগুলার ফ্রি ক্লাসের জন্য। কেমন? একদম। এবং স্যার হঠাৎ করে সন্ধ্যেবেলায় আপনার ইউটিউব চ্যানেল এসে পড়ানোর কারণ কি স্যার? আজকে যারা নতুন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলে রাখি, 4:30 থেকে ক্লাস হয়, ক্লাসটা 5টা থেকে আজকে শুরু হয়েছে। আমরা এখানে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনের একটা সিরিজ শুরু করেছি, টার্গেট WBCS 2024, 2024 বা 2025 বা 2026 সালে যারা পরীক্ষা দেবে, যে সমস্ত কলেজ স্টুডেন্ট এখন যারা রয়েছে, যারা এখন থেকে ভাবছো যে প্রিপারেশন শুরু করতে হবে, তাদের জন্য বলছি একদম বেসিক থেকে। বুঝতে পারলাম? একদম। তো সেই আমাদের যে পেড ব্যাচ রয়েছে টার্গেট WBCS 2024, সেই পেড ব্যাচে কিভাবে স্যার ক্লাস করানো হয়, কিভাবে স্যার ক্লাসের প্রসেস রয়েছে, সাবজেক্টকে স্যার কিভাবে বুঝতে হয়, কিভাবে তুমি প্রিপেয়ার করবে এক্সামের জন্য, তো সেগুলো স্যার তুমি বুঝতে পারবে এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি তুমি রেগুলার ফলো করো আমাকে ইউটিউবে এবং সিভিল সার্ভিস 24/7 এর ফেসবুক অফিসিয়াল পেজে। কেমন? একদম বোঝাতে পেরেছি না পারিনি? একদম স্যার। শোনো, সো টুডে উই উইল গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন। আমাদের যে আপকামিং এক্সাম রয়েছে WBCS এবং ইউপিএসসি, আমি তাদের জন্য বলছি দো স্টুডেন্ট যারা সাবজেক্টকে অ্যাপ্রোচ করতে চাও, যে কিভাবে সাবজেক্টকে বুঝতে হয়। কেমন? একদম। তো স্যার আননেসেসারি মেমোরাইজেশন নয়। তো বিফোর উই স্টার্ট দিস লেকচার, আমি দুটো কথা তোমাদের বলে নিই। দিস ইজ মি সোমেন গোস্বামী, আগেও বলেছি, শোনো এখনো বলছি, সিভিল সার্ভিস এক্সামিনেশন যদি ভাবো আমি সেই সমস্ত স্টুডেন্টদের কথা বলছি স্যার যারা পণ্ডিত, আমি তাদের কথা বলছি না। দো স্টুডেন্ট হু আর নিউ, যারা ভাবছো যে এক্সামকে কিভাবে ম্যানেজ করব, তাদের জন্য বলছি। শোনো শোনো, একদিন একটা বুককে আমি স্যার মনে হলো ডান দিক থেকে পড়লাম, আমি বারবার বলি, একদিন মনে হলো স্যার বাঁ দিক থেকে পড়লাম, একদিন মনে হলো স্যার মধ্যে থেকে পড়ে নিলাম, একদিন মনে হলো স্যার আমি প্রিয়াম্বেল পড়ে নিই। কেমন? একদিন মনে হলো স্যার আমি ডিপিএসপি পড়ে নিই, একদিন মনে হলো আমি 73rd অ্যামেন্ডমেন্ট পড়ে নিই। তো এইভাবে পড়ে সাবজেক্টকে কভার করা যাবে না। কেমন? একদম। তো স্ট্রাকচার ওয়েতে যদি সাবজেক্টকে কভার করতে হয়, 40 মিনিটের ক্লাস নেব। আমি তোমাদের দুটো কথা বলে নিই, তারপর টপিকে আসছি। তো সাবজেক্টকে যদি স্ট্রাকচার ওয়েতে কভার করতে হয়, তাহলে ইট ইজ নেসেসারি টু জয়েন মাই টার্গেট WBCS 2024 পেড ব্যাচ। কেন স্যার? কারণ স্যার ক্লাসে তোমাকে স্ট্রাকচার ওয়েতে পড়ানো হবে, তুমি একটা নির্দিষ্ট টাইম বাউন্ডিং ম্যানারে। শোনো, সিভিল সার্ভিস এক্সামিনেশনের যদি কোনো কারেন্সি থাকে, হ্যাঁ স্যার, তো কারেন্সি হলো স্যার টাইম। তো নির্দিষ্ট টাইমের মধ্যে সিলেবাসকে কভার করার জন্য জয়েন করে নিতে পারো। কিভাবে জয়েন করবো স্যার? হোয়াটসঅ্যাপ করে নাও এই নাম্বারে, একদম সেভ করে নাও, একদম হোয়াটসঅ্যাপে সেভ করে নাও 9775249137 এবং সিভিল সার্ভিস 24/7 বলে। এবং যে সমস্ত স্টুডেন্ট মনে করছো যে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ রাখবে,
ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেতে এবং পিডিএফ পেতে ফ্রিতে তারা জয়েন করে নিতে পারো WBCS উইথ সৌমেন স্যার। কেমন একদম? তো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে WBCS উইথ সৌমেন স্যার এবং সেখান থেকে জয়েন করে নিতে পারো এবং ফ্রি ক্লাসের জন্য এবং স্ট্রাকচার ওয়েতে প্রিপারেশনের জন্য আমাকে তোমরা তোমরা কি করতে পারো বেটা, তোমরা ফলো করতে পারো। বোঝাতে পারলাম না? তো হ্যাঁ স্যার বোঝাতে পেরেছেন। এটা হলো বেটা টেলিগ্রাম চ্যানেলের নাম একদম। তো WBCS উইথ সৌমেন স্যার, সরি WBCS উইথ সৌমেন স্যার। কেমন একদম? তো WBCS উইথ সৌমেন স্যার বলে সার্চ করে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। তো শুরু হয়ে গেছে স্যার, একদম প্রত্যেকে জয়েন করেছো? বল না স্যার জয়েন করিনি আমরা স্যার জয়েন করবো না, এটা স্যার কলিযুগ চলছে। শুনুন, আমরা স্যার কলিযুগ চলছে, আমরা স্যার পড়বো না। আমরা শুধু বাইরে বেরিয়ে এসে বলবো যে স্যার চাকরির পরীক্ষায় কোশ্চেন গুলো এসেছিল স্যার, খুব কঠিন এসেছিল। কেমন একদম? সাবজেক্টকে আমরা বোঝার চেষ্টা করবো না। শোনো এভরিওয়ান, প্রত্যেকে সিট ব্যাক, রিল্যাক্স এন্ড লিসেন টু মি কেয়ারফুলি। দো স্টুডেন্ট হু আর নিউ, যে সমস্ত স্টুডেন্ট নিউ রয়েছে, যারা নতুন আজকে দেখছো, তাদের জন্য বলি এই ক্লাসটা শেষ করার পর মেক শিওর ওয়াচ মাই প্রিভিয়াস ক্লাসেস। কারণ কি স্যার, বেটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আচ্ছা স্যার, ব্যাচ ফিস কত? টার্গেট WBCS 2024 ব্যাচের ফিস রয়েছে বেটা মান্থলি 300। হ্যাঁ স্যার, মান্থলি 300 স্যার, ভেরি ইকোনমিক্যাল প্রাইস। হ্যাঁ স্যার, মোবাইল রিচার্জের মতো একদম। তো মোবাইল রিচার্জের পয়সায় নিজের হোম এনভায়রনমেন্টে বসে প্রিপারেশন করতে পারবে। কেন জয়েন করবো স্যার ব্যাচ? ডেমো ক্লাস জয়েন করো। কেমন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি বলো যে তুমি ডেমো ক্লাস জয়েন করতে চাও টার্গেট WBCS 2024 পেড ব্যাচে, এবং ডেমো ক্লাস নেওয়ার পর তুমি ডিসিশন নেবে যে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের দেওয়া গাইডেন্স কোনো কাজে লাগবে কিনা। যদি মনে হয় যে হ্যাঁ স্যার কাজে লাগবে, তো ভেরি ইকোনমিক্যাল প্রাইস। কত পে করতে হবে স্যার? 1 মান্থ কোর্স ফ্রি। 1 মান্থ। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার, তো 300 টাকা পে করে তুমি ব্যাচে জয়েন করে নিতে পারো। একদম বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তো দো স্টুডেন্ট হু আর রিয়েলি কেপেবল টু ক্র্যাক দিস এক্সাম, যাদের মধ্যে প্রকৃত ইচ্ছা রয়েছে এক্সামকে ক্র্যাক করার, কিন্তু দেখা যাচ্ছে যে প্রকৃত গাইডেন্স এবং সাবজেক্টকে সঠিকভাবে অ্যাপ্রোচ না করতে পারার কারণে যাদের সমস্যা হচ্ছে, তাদের জন্য বলছি নিজের হোম এনভায়রনমেন্টে বসে ভেরি ইকোনমিক্যাল প্রাইসে ইটস আ গোল্ডেন অপরচুনিটি টু জয়েন মাই টার্গেট WBCS 2024 পেড ব্যাচ। একদম স্যার হয়ে গেছে স্যার বিজ্ঞাপন, একদম বিজ্ঞাপন হয়ে গেছে। ছোট্ট করে দিলাম। বল স্যার ছোট্ট করে দিতে হবে। শোনো, টুডেস টপিক, টুডে আমরা কি পড়বো বেটা? টুডে আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইটস। বল স্যার পড়বো না। যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে আগে পড়েছো তারা বলবো স্যার পড়বো না স্যার। ফান্ডামেন্টাল রাইটস আমরা সব জানি স্যার, ফান্ডামেন্টাল রাইটস আমাদের পড়ার দরকার নেই। শোনো শোনো, প্রথমেই বলে রাখি আজকে দুটো ক্লাস হবে। শোনো, এখন একটা ক্লাস হবে, সেটা হলো বেটা ইন্ডিয়ান পলিটি ফান্ডামেন্টাল রাইটস, টুডেস টপিক, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এর পরে একটা ক্লাস হবে বেটা ইন্ডিয়ান ইকোনমির ক্লাস হবে, মনিটারি পলিসি। বোঝাতে পেরেছি না পারিনি? হ্যাঁ স্যার। তো দুটো ক্লাসের পরে আমার বেটা পেড ব্যাচে ক্লাস রয়েছে, তারপরে আবার আমাদের রাত্রি 10টার সময় আমরা বেটা ক্লাস নেব কোথায়? ইউটিউবে। একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস স্যার এতবার আপনি পড়িয়েছেন, আবার আজকে কেন পড়াবেন? শোনো, সিভিল সার্ভিস এক্সামিনেশন, আমি তোমাদের বলি এটা স্যার পিএইচডি করা এক্সামিনেশন না, না বেটা। তো সিভিল সার্ভিস এক্সামিনেশন হলো সামহাউ মিডল অফ দ্য রোড এক্সাম। কেমন একদম? তো তোমাকে জেনারেল স্পেশালিস্ট হতে হবে। কি হতে হবে বেটা? জেনারেল স্পেশালিস্ট হতে হবে। তো এটা হলো বেটা মিডল অফ দ্য রোড এক্সাম। মানে স্যার বুঝলাম না। শোনো, আমার হাতে সুন্দর সুন্দর চিত্রকলা দেখো, দেখো। তো আমি তোমাদের জন্য চিত্রকলা প্রদর্শন করছি, দেখো। তো বিষয় হচ্ছে এটা যদি স্যার আমার সার্কেল হয়, তো সিভিল সার্ভিস এক্সামিনেশন সামহাউ মিডল অফ দ্য রোড এক্সামে। বোঝাতে পারলাম না? তো মিডল অফ দ্য রোড যেহেতু এক্সাম বেটা, সেহেতু আমাদের কি হতে হবে? আমাদের হতে হবে জেনারেল স্পেশালিস্ট। একদম হ্যাঁ। তো জেনারেল স্পেশালিস্ট হওয়ার জন্য শোনো, এক নতুন প্রত্যেক দিন যারা টপার, বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। তো তারা স্যার প্রত্যেক দিন নতুন নতুন কাজ করে না স্যার? না। তো তারা স্যার একটা কাজকে 10 টাইম করে। বোঝাতে পারলাম না? তো একটা ওয়ার্ককে বেটার 10 টাইম করে। বল না স্যার, আমার তো মনে হয় প্রত্যেক দিন তারা 10টা করে কাজ করে এবং সেটা একবার করে করে। না বেটা, করে না। তারা কি করে? তারা একটা কাজকে 10 বার করে। মানে তোমাকে যদি সাবজেক্টকে সঠিকভাবে অ্যাপ্রোচ করতে হয়, তুমি ধরে নাও যে এর আগে তুমি ফান্ডামেন্টাল রাইটস পড়োনি, বা তুমি পলিটি কনস্টিটিউশনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে অনেক উঁচু জায়গায় রয়েছে, হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি একটা জিনিস আজকে বোঝো যে সাবজেক্টকে কিভাবে পড়তে হয়। আমি তোমাদের ব্রেনের মধ্যে কি এন্টার করানোর চেষ্টা করছি, গালিব
কি বোঝানোর চেষ্টা করছে যে 40 মিনিট ক্লাস হবে এর পরে, সেটাতে বোঝার চেষ্টা করো, কেমন? বল না স্যার ফান্ডামেন্টাল রাইটস আমরা সব জানি স্যার, ফান্ডামেন্টাল রাইটস আমাদের নতুন করে পড়ার কিছু নেই। শোনো, তো ফান্ডামেন্টাল রাইটস আমরা শুরু করব। ফান্ডামেন্টাল রাইট শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো যে স্যার ফান্ডামেন্টাল রাইটস মানে হলো মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস মানে কি বেটা? ফান্ডামেন্টাল রাইটস মানে হলো বেটা মৌলিক অধিকার। হ্যাঁ স্যার, তো কেন মৌলিক অধিকার আমরা পরে দেখব। ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কোথায় রয়েছে আমরা পরে দেখব। আমরা এখন যেটা বোঝার চেষ্টা করব যে অধিকার কাকে বলে। অধিকার, হ্যাঁ বেটা, আমরা বোঝার চেষ্টা করব যে রাইটস কাকে বলে। খাতায় নোটস তৈরি হচ্ছে না বল না স্যার, বিগ বস চলছে আজকে, বাড়িতে বারণ করেছে, বলেছে লিখবি না আজকে খাতায়, শোনো লেখো। তো আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই সেশনটা শুরু করেছি। ইটস আ ভেরি বিগিনার সেশন, এবং এই সেশনের মধ্যে দিয়ে দো স্টুডেন্ট যাদের সাবজেক্টের প্রতি ফোবিয়া রয়েছে, ভয় রয়েছে, তাদের জন্য বলছি সাবজেক্টকে একদম সিম্পলিফাই করে, একদম নিজের ভাষায় নিজের মতো করে বুঝে নাও। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা পরে বুঝবো স্যার, এখন আমি ভুলে গেছি কাকে বলে, ফান্ডামেন্টাল রাইটস কোথায় রয়েছে আমি স্যার ভুলে গেছি। শোনো, আমার এখন যেটা মনে রয়েছে সেটা ফান্ডামেন্টাল রাইটস, যার বাংলা অর্থ মৌলিক অধিকার, এবং এর মধ্যে একটা শব্দ রয়েছে বেটা, সেটা হলো অধিকার। ঠিক কি ঠিক না স্যার? একদম ঠিক। শোনো, তো রাইটস কে যদি আমরা দুটো অ্যাসপেক্ট আজকে ক্লাসে দেখব, তো রাইটস কে আমরা যদি দেখি স্টেটের দিক থেকে, হ্যাঁ স্যার বলছি স্টেটের দিক থেকে, হ্যাঁ স্যার, তো স্টেট কাকে বলে আমরা পরে দেখব। স্টেটের ডেফিনেশন আমরা ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল 12-এ দেখবো, হ্যাঁ স্যার। তো পরে, এখন ভুলে যাও, এখন শুধু খাতায় স্টার মার্ক করে লিখে রাখো। শোনো, তো স্টেটের দিক থেকে যদি আমি দেখি ডেফিনেশন অফ রাইটস, তো স্টেটের দিক থেকে যদি আমি দেখি বেটা ডেফিনেশন অফ রাইটস, তো স্টেটের দিক থেকে ডেফিনেশন অফ রাইটস কে বা স্টেটের দিক থেকে দেওয়া রাইটস কে আমরা তিনটে ভাগে বেটা ভাগ করতে পারবো একদম। একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল রাইটস, ঠিক কি ঠিক না? বল হ্যাঁ স্যার, পলিটিক্যাল রাইটস। একটা বেটা আমাদের সোশ্যাল রাইটস, বল হ্যাঁ বেটা সোশ্যাল রাইটস, একদম সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার। আর একটা হলো বেটা আমাদের ইকোনমিক রাইট, হ্যাঁ বেটা, হ্যাঁ একদম স্যার, একদম। তো পলিটিক্যাল রাইট, সোশ্যাল রাইটস এবং ইকোনমিক্যাল রাইটস যদি আমরা বলি যে স্টেটের দিক থেকে অধিকারের সূচনা কবে হলো, তো আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়বো তখন আমরা পড়বো অ্যাসপেক্ট অফ স্টেট, স্টেট রেকগনাইজড রাইট, ফান্ডামেন্টাল রাইটস। তো আমরা আগে ফান্ডামেন্টাল রাইটস পড়ার আগে আমরা বুঝছি অধিকার কি। তো অধিকার আমরা দেখছি উইথ দ্য আইজ অফ স্টেট, আমরা রাষ্ট্রের চোখে দেখবো ডেফিনেশন অফ রাইটস, কেমন একদম। তো রাষ্ট্রের চোখে আমরা দেখলাম রাইটস এর তিন প্রকার স্টেট রেকগনাইজড করে, পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক্যাল, তার সিটিজেনকে, একদম স্যার। তো বিষয় হচ্ছে রাষ্ট্র সৃষ্টির ইতিহাসে স্যার রাইটস এর সূচনা কবে হলো আমরা দেখবো লেটার অন ক্লাসে আজকে। আরেকটা আমরা রাইটস কে দেখবো যেটা বেটা ন্যাচারাল রাইটস। আরেকটা রাইটস কি বেটা? আরেকটা হলো স্যার ন্যাচারাল রাইটস, হ্যাঁ। আরেকটা হলো স্যার প্রাকৃতিক অধিকার, হ্যাঁ স্যার, যেটা জন্মসূত্রে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ স্যার বলছি খাতায় লেখো, জন্মসূত্রে, হ্যাঁ স্যার, একজন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ স্যার, যেটা নেচার থেকে লাভ করে। কোথা থেকে লাভ করে বেটা? নেচার থেকে লাভ করে, হ্যাঁ স্যার, নেচার থেকে লাভ করে। তো রাইটস কে আমরা যদি দেখি ব্রডলি ক্যাটাগরি করলাম, একটা দেখলাম স্যার ন্যাচারাল রাইটস, যেটা আমরা লেটার অন আজকে ক্লাসে আলোচনা করব, এবং ন্যাচারাল রাইটস এর সঙ্গে ফান্ডামেন্টাল রাইটস এর সম্পর্ক যখন আমরা অরুণা সাংবা কেস পড়বো, যখন আমরা স্যার মানেকা গান্ধী কেস পড়বো, যখন আমরা স্যার 1967 পাসপোর্ট অ্যাক্ট সেকশন 3 পড়বো, তো তখন স্যার আরো ডিটেলে আলোচনা করব, কেমন একদম। তো এখন আমাদের বুঝতে হবে ভেরি বিগিনার ক্লাস, এবং ফান্ডামেন্টাল রাইটস যারা স্যার মেমারাইজ করা শুরু করো তাদের জন্য বলি এটা স্যার মেমারাইজেশনের জিনিস নয়। তোমরা যদি WBCS এর সিলেবাস দেখো তো প্রিলিমস এ লেখা রয়েছে স্যার পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। তো স্যার পলিটি কনস্টিটিউশন, স্যার গোটা কনস্টিটিউশন খুলে আমি পড়তে শুরু করি না বেটা, গোটা কনস্টিটিউশন খুলে তোমাকে কেউ পড়তে বলেনি না। তুমি তুমি সাবজেক্টকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, শোনো, মেমারাইজ করলে হবে না, মেমারাইজ করলে হবে না, না স্যার মেমারাইজ করলে হবে না, কনস্টিটিউশনের বিউটিকে স্যার ফিল করতে হবে। শোনো, তো মৌলিক অধিকার পড়তে গিয়ে আমরা দেখছি যে স্যার অধিকার, এবং অধিকার আমরা যদি দেখি তো আমরা দেখলাম স্টেটের দিক থেকে রাষ্ট্র সৃষ্টির ইতিহাসে
আমরা যদি বলি অধিকারের সূচনা কবে হলো, তো স্যার বেশি দিন হয়নি। বেশি দিন হয়নি স্যার, না বেশি দিন হয়নি। কবে হয়েছে স্যার? সেটা হলো বেটা 1215 সালে। হ্যাঁ স্যার, 1215 সালে বেটা স্বাক্ষরিত হয় ম্যাগনা কার্টার বা ম্যাগনা চার্টার, তুমি বলতে পারো দ্য গ্রেট চার্টার অফ ফ্রিডম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো ইংল্যান্ডের রাজা, কোথাকার রাজা স্যার? ইউকের রাজা। হ্যাঁ স্যার, ইংল্যান্ডের রাজা বা ইংল্যান্ডের কিং, তোমরা দেখতে পাচ্ছ সেই হিস্টোরিক্যাল পিকচার, যেখানে দেখছো যে সাইন হচ্ছে কি বেটা? ম্যাগনা কার্টার, দ্য গ্রেট চার্টার অফ ফ্রিডম, দ্য গ্রেট চার্টার অফ ফ্রিডম। বোঝাতে পারলাম না? পারলাম না? বল হ্যাঁ স্যার পেরেছেন। তো 1215 সালে প্রথম ম্যাগনা কার্টা স্বাক্ষরের মধ্যে দিয়ে ফার্স্ট টাইম এভার, ম্যাগনা কার্টা হলো বেটা সব থেকে প্রাচীন দলিল আইনের। বোঝাতে পারলাম না? পারলাম না? তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে অধিকারের প্রথম সনদ কি, হ্যাঁ স্যার বলছি অধিকারের প্রথম সনদ কি, তো অধিকারের প্রথম সনদ বা চার্টার, অধিকারের প্রথম সনদ বা চার্টার হলো বেটা ম্যাগনা কার্টা। বোঝাতে পারলাম না? পারলাম না? বা ম্যাগনা চার্টার 1215 সালে। তো এই সময় প্রথম স্টেট তার সিটিজেনকে কি দিচ্ছে বেটা? স্টেট তার সিটিজেনকে ট্রান্সফার করছে কিছু রাইটস। স্টেট বেটা কি ট্রান্সফার করছে বেটা? রাইটস, একদম। তো রাইটস মানে বেটা অধিকার দিচ্ছে। কি দিচ্ছে বেটা? অধিকার দিচ্ছে, একদম। তো স্টেট যে অধিকার দিচ্ছে তার নাগরিককে, তার মানে স্যার কনগ্রাচুলেশন, 1215 সালে আমরা স্যার অধিকার স্টেটের দ্বারা রেকগনাইজড, আমাদের অধিকার হয়ে গেছিল। আমরা স্যার স্টেট কর্তৃক স্বীকৃত হয়ে গিয়েছিল আমাদের অধিকার, পলিটিক্যাল রাইট, সোশ্যাল রাইট এবং ইকোনমিক্যাল রাইটস। না বেটা না, এই 1215 সালে যে রাইটস দেওয়া হয় সেগুলো ছিল বেটা শর্ত সাপেক্ষ রাইটস। কি বেটা? লেখো, খাতায় লেখো, বিগ বস চলছে না। শর্ত সাপেক্ষ অধিকার মানে সাম কন্ডিশনাল রাইটস, মানে মানে স্যার কিছু অধিকার সমাজের যারা উঁচু শ্রেণীর লোক, এলিট ক্লাসের লোক তাদের ছিল, কিছু অধিকার পুরুষদের দেওয়া হয়েছিল, নারীদের দেওয়া হয়নি। বোঝাতে পারছি না? পারছি না? বল না স্যার, আমরা ভেবেছিলাম ফান্ডামেন্টাল রাইটস পড়াবে স্যার, এক লাইনে এমসিকিউ করাবেন চলে যাবেন। না, তাদের জন্য নয়, এটা তাদের জন্য যারা প্রকৃত চায় সাবজেক্টকে বুঝতে এবং এক্সামকে সঠিকভাবে অ্যাপ্রোচ করতে, তাদের জন্য ক্লাস, ভেরি বিগিনার ক্লাস। সিট ব্যাক হও, রিল্যাক্স হও এবং বোঝার চেষ্টা করো। বল না স্যার, আমরা স্যার এখন ওয়ান লাইনার পড়বো, ওয়ান লাইনার। শোনো, তো বিষয় হচ্ছে অধিকারের প্রথম সনদ। তো অধিকারের প্রথম সনদ স্বাক্ষরিত হয় 1215 সালে। আমরা দেখলাম দেয়ার স্যার সাম কন্ডিশনাল রাইটস, যেগুলো সমাজের কিছু মানুষের ছিল, কিছু মানুষের ছিল না। এবং স্যার আমরা যদি বলি তাহলে বলতে গেলে দেখছি যে যা হোক, কন্ডিশনাল রাইটস হোক, কিছু মানুষের থাকুক, কিছু মানুষের না থাকুক, স্যার সূচনা তো হলো। হ্যাঁ স্যার, সূচনা হলো। বোঝাতে পারলাম না? পারলাম? বলে হ্যাঁ স্যার, বোঝাতে পেরেছে। তো আমরা যদি এবার আমরা পড়বো স্যার ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস। তো আমরা দেখব যে ভারতীয় সংবিধানে, খাতায় নোটস তৈরি করো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তোমরা যদি দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তোমরা যদি দেখো তাহলে পার্ট 3 আর্টিকেল 12 টু আর্টিকেল 35 আমাদের দেওয়া রয়েছে বেটা হোয়াট ইজ কল্ড অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। বোঝাতে পারলাম না? পারলাম না? তো হোয়াট ইজ কল্ড অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমাদের দেওয়া রয়েছে বেটা পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 12 টু 35। তো আমরা স্যার পার্ট 3 পড়বো আজকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার, কিন্তু পার্ট 3 অনেক পরে পড়বো। পার্ট 3 পড়ার আগে আমরা যেখানে ক্লাসটা আজকে শুরু করেছিলাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর যেটা বাংলা অর্থ, সেটা হলো স্যার মৌলিক অধিকার। তো অধিকারের সূচনা আমরা দেখলাম, 1215 সালে ইংল্যান্ডের রাজা কিং জন এবং তার প্রজার মধ্যে যে হিস্টোরিক্যাল চার্টার, হ্যাঁ স্যার, যে হিস্টোরিক্যাল চার্টার, হ্যাঁ স্যার, সাইন হয়েছিল, তার মধ্যে দিয়ে
বেটা অধিকারের সূচনা কিন্তু হয়েছিল। ইন দ্য আইজ অফ স্টেট, স্টেটের চোখে রাইটস এর সূচনা হয়েছিল, একদম স্টেটের দিক থেকে। এবার আমরা বুঝবো স্যার মৌলিক অধিকার কেন বলা হয়, মৌলিক অধিকার কেন বলা হয়। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা স্যার দেখলাম একটা কিছু অধিকার স্যার, এবং সেগুলোকে কেন মৌলিক বলা হয় আমরা দেখব। এবং আমরা দেখব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 12 to 35 পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কারণ স্যার তোমরা যদি দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা প্রিলিমসের কোশ্চেন বল না স্যার, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যখন অরিজিনাল কনস্টিটিউশন যখন তৈরি হয়, মানে কনস্টিটিউশন তৈরি করার দায়িত্ব ছিল অ্যাসেম্বলির ওপর। স্যার কনস্টিটিউশন অ্যাসেম্বলি যার ইলেকশন হয়েছিল 1946 এর জুন জুলাই মধ্যে পড়াবো, যখন মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াবো। তারপর দেখবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে বেটা এডাপ্ট করা হয়। হ্যাঁ স্যার, এডাপ্ট করা হয় কবে বেটা? এডাপ্ট করা হয় 1949-26 নভেম্বর। হ্যাঁ স্যার, তো 1949-26 নভেম্বর কোথায় কোথায় লেখা রয়েছে? প্রিয়াম্বেলের লাস্ট প্যারা দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রিয়াম্বেলের শেষ প্যারাটা দেখো, যেখানে লেখা রয়েছে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন দ্য ডে অফ 26 নভেম্বর 1949 ইট ইজ হিয়ারবাই এডাপ্ট এনাক্ট অ্যান্ড গিভ আওয়ারসেলফ টু দিস কনস্টিটিউশন। হ্যাঁ স্যার, তো 1949 এবং আমাদের সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে বেটা এনফোর্স করা হয় কবে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে বেটা এনফোর্স করা হয় সাবজেক্টকে এইভাবে পড়তে হয়। শোনো, বল না স্যার আমরা স্যার আলাদা আলাদা করে পড়বো, আমরা স্যার মুখস্থ করবো স্যার। আমরা স্যার পড়বো ভারতের সংবিধান কার্যকর করা হয় 1950 সালে 26শে জানুয়ারি, কার্যকর করা হয় না বেটা, ওইভাবে বললে হবে না। শোনো, তো এনফোর্স করা হয় 1950 জানুয়ারি। বোঝাতে পারলাম না? তো আমরা ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গিয়েছিলাম 1947-এ, বাট টিল 1947 to 1950 বিফোর দ্য এনফোর্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়া স্যার ডমিনিয়ন স্টেট ছিল। বুঝতে পারলাম? তো হোয়াট ইজ ডমিনিয়ন স্টেট, হোয়াট ইজ সভারেন স্টেট, বোঝার জন্য বারবার বলছি জয়েন করে নাও পেড ব্যাচ। বা স্যার বিজ্ঞাপন দিলাম না। শোনো, মান্থলি 300 ভেরি ইকোনমিক্যাল প্রাইস, নিজের হোম এনভায়রনমেন্টে বসে সাবজেক্টকে বুঝতে পারবে। বোঝাতে পারলাম না? কোনো স্যার বাবাজির টোটকা নেই, একদম স্যার পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের ভাষায়। আমার কাজ হচ্ছে তোমাকে সাবজেক্টকে সিম্পলিফাই করে দেওয়া। বোঝাতে পারলাম না? তো সিম্পলিফাই করার পর তুমি নিজের ভাষায় বুঝে নেওয়ার পর তুমি অটোমেটিক কোশ্চেনের আনসার করতে পারবে। বোঝাতে পারলাম না? শোনো, তো ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা দেখি, তো ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে 22টা পার্ট রয়েছে, কটা পার্ট রয়েছে বেটা? পার্ট রয়েছে 22টা, আমি পড়িয়ে দেবো একদিন। শোনো, তো কটা পার্ট রয়েছে, শিডিউল কতগুলো? 12টা। প্রথমে কটা ছিল? 8টা। তারপর 9 শিডিউল ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তারপর স্যার 10 শিডিউল অ্যান্টি ডিফেকশন ল, 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তারপর 73rd 74th। ইন ডিটেল পড়াবো ক্লাসে, চ্যানেলের সঙ্গে কন্টিনিউ থাকো। প্রত্যেকদিন 4:30 থেকে 5টার মধ্যে জয়েন করে যাও, কেমন? একদম। শোনো, তো 22টা পার্টের মধ্যে আমরা দেখবো পার্ট 3-তে রয়েছে বেটা কি? পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। আর রাইটস মানে আমরা এতক্ষণ দেখলাম স্যার অধিকার। অধিকারের সূচনা রাষ্ট্রের দিক থেকে হয়েছিল বেটা 1215 সালে ম্যাগনা কার্টা স্বাক্ষরের মধ্যে দিয়ে, ইতিমধ্যে আমরা দেখেছি এই পর্যন্ত হয়েছে। এইবার বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কাকে বলে। তো ফান্ডামেন্টাল রাইটস যখন আমি বলবো, তো ফান্ডামেন্টাল রাইটস বলতে গিয়ে আমি প্রথমেই বলবো ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস। হ্যাঁ স্যার, বলছি একদম বেসিক রাইটস। বলে হ্যাঁ স্যার বেসিক, স্যার বেসিক। এত ইমোশনাল হচ্ছেন কেন স্যার? বেসিক বলতে গিয়ে স্যার, মৌলিক বলতে গিয়ে এত ইমোশনাল হচ্ছেন কেন? শোনো, মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে রাইটস স্যার আমরা যদি দেখি তাহলে রাইটস কে আমরা দুটো ভাবে দেখতে পাবো। একটা যদি আমরা দেখি রাষ্ট্রের দিক থেকে, তো রাষ্ট্রের দিক থেকে বা স্টেটের দিক থেকে আমরা যদি দেখি, তো রাইটস এর সূচনা আমরা দেখেছি বেটা 1215 সালে। হ্যাঁ স্যার, এবং আমরা দেখেছি যে একজন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ স্যার একজন ইন্ডিভিজুয়াল তিনি স্যার মানুষ হিসাবে, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে তার কিছু ন্যাচারাল রাইটস থাকে যেগুলো তাকে নেচার দান করে। কে দান করে বেটা? নেচার দান করে, একদম। তো বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কে বুঝতে গেলে প্রথমে একটা ওয়ার্ডকে ভেরি ডিপলি বোঝার চেষ্টা করতে হবে, সেটা হলো বেসিক। মানে স্যার বেসিক্স মানে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর ভেরি বেসিক ইন হিউম্যান নেচার।
কি বললাম স্যার নেক্সট ওয়ার্ড? প্রথম ওয়ার্ড আমি বলেছি বেটা বেসিক। ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন যারা খাতায় নোটস তৈরি করছো তাদের তৈরি হয়ে যাবে। সিভিল সার্ভিস হলো বেটা, আমি প্রথমেই বলি আজকে ফান্ডামেন্টাল রাইটস মানে আমি প্রথমেই রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14, ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর অফ ল, না বেটা কিচ্ছু পড়াবো না আজকে। আজকে বলেছি ফান্ডামেন্টাল রাইটস আমরা শুরু করেছি, আগের দিন পার্ট 1 পড়িয়েছি, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পড়িয়েছি, প্রিভিয়াস ক্লাসগুলো দেখো। এর আগে তো পড়িয়েছি 2024-25 সালে নতুন স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারা রয়েছে, যাদের এম রয়েছে টু বিকাম নেক্সট ফিউচার অফিসার্স, তাদের জন্য বলছি একদম বেসিক থেকে আজকে আমরা বোঝার চেষ্টা করব স্যার কনসেপ্ট এবং সাবজেক্টকে একবার পড়ার পর আর স্যার পড়বো না, তারপর স্যার রিভিশন দেবো। বোঝাতে পারলাম? ওই যে একটা কাজ 10 বার করা, কেমন? একদম ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে? বল হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। শোনো, তো আমরা দেখছি স্যার, শোনো আমরা দেখছি যে ফান্ডামেন্টাল রাইটস আর ভেরি বেসিক রাইটস। বেসিক মানে স্যার বেসিক ইন হিউম্যান নেচার। মানে মানে আমরা যদি দেখি, আমি যদি জিজ্ঞেস করি যে আমি ধরো পার্সন এ কে জিজ্ঞেস করলাম, কাকে জিজ্ঞেস করলাম? আমি ধরো পার্সন এ কে জিজ্ঞেস করলাম, পার্সন এ কে আমি জিজ্ঞেস করলাম যে বলো তোমার মতে রাইটস কি কি হতে পারে, তোমার মতে কি কি রাইটস হতে পারে? তো পার্সন এ বলবে স্যার আমার মতে রাইটস হচ্ছে যে আমার মোবাইলের যে ডেটা, সেই মোবাইলের ডেটা স্যার ফ্রি করে দেওয়া হোক 10 বছরের জন্য। কাউরির ডিমান্ড হবে যে স্যার ফ্রিতে আমাকে স্যার ইউরোপ ট্যুর করিয়ে আনুন। বোঝাতে পারলাম? আবার ইউরোপে কোথায় যাবে জিজ্ঞেস করলে স্যার আমি ইউএসএ যাব, সুইজারল্যান্ড যাব। বোঝাতে পারলাম? আবার যদি তুমি কাউকে জিজ্ঞেস করো যে তোমার মতে রাইটস কি হতে পারে, তো তুমি বলবে আমার মতে রাইটস হতে পারে জীবন খুলে বাঁচা। বোঝাতে পারলাম না? পারলাম না? বল হ্যাঁ স্যার জীবন খুলে বাঁচা। আরেকজনকে আমি জিজ্ঞেস করি যে তোমার মতে রাইটস এর ডেফিনেশন কি হবে, তোমার মতে রাইটস এর ডেফিনেশন কি হবে? তো সে বলবে এ কি বলেছে, এ বলেছে জীবন খুলে বাঁচা, আমার মতে রাইটস হচ্ছে যে রাইট টু ডাই, রাইট টু ডাই, রাইট টু ডাই অলসো মাই ফান্ডামেন্টাল রাইটস হওয়া উচিত বা রাইটস হওয়া উচিত। তো রাইট টু ডাই তোমার রাইটস কিনা আমরা দেখবো যখন আমরা অরুণা সাংবা কেস লেটার অন ডিল করবো। আর্টিকেল 21 যখন আমরা পড়বো, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড উইথ আ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি উইদাউট এক্সেপ্ট প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। তো হোয়াট ইজ প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লিবার্টি, আমরা ইন ডিটেল দেখবো স্যার। এখন বোঝো, তো বিষয় হচ্ছে আমরা যদি জিজ্ঞেস করি একদম নিজের মতো করে বোঝো, শোনো রিল্যাক্স হও, শোনো সাবজেক্টকে বুঝতে দাও, অঙ্ক করছো না। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এক একজনকে যদি জিজ্ঞেস করি, এক একজনের মতে আমার কথা বলার অর্থ হচ্ছে রাইটস এর ডেফিনেশন এক এক রকম হতে পারে। তো কেউ বলবে স্যার আমার মতে রাইটস হচ্ছে স্যার ফ্রিতে আমাকে 10 বছর ইউরোপ ট্যুর করান, কেমন? কারোর মতে রাইটস হবে স্যার উইদাউট সিভিল সার্ভিস এক্সামিনেশন ছাড়াই আমাদের স্যার WBCS IS অফিসার বানিয়ে দিন। তো বিষয় হচ্ছে সেই জন্য আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়বো তখন আমরা পড়বো উইথ দ্য আইজ অফ স্টেট, আমরা স্টেটের চোখে রাইট দেখবো। বোঝাতে পারলাম না? পারলাম না? তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশনে আমি তোমাদের বলেছি নাম্বার 1 পয়েন্টস যেটা লিখে নাও, ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস। হ্যাঁ স্যার, হুইচ আর বেসিক রাইটস। 2 নম্বর আমি তোমাদের বলেছি ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার। বেসিক ইন স্যার হিউম্যান নেচার, হ্যাঁ স্যার বেসিক ইন হিউম্যান নেচার। 3 নম্বর আমি তোমাদের বলছি ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস which are recognized by the state, which are recognized by the state, which are recognized by the state, which are guaranteed by the state। 4 নম্বর আমি বলছি which are recognized guaranteed by the Constitution of India। এবং 4 নম্বর আমি বলছি enforceable by judiciary, enforceable by judiciary, আদালত দ্বারা বলবৎযোগ্য। এবং আমি 5 নম্বর বলছি বেটা, 5 নম্বর বলছি যে against the state, against the state। বোঝাতে পারলাম না? পারলাম না? এগেইনস্ট দ্য স্টেট বোঝাতে পেরেছি না পারিনি? বল না স্যার সব বুঝে গেছি স্যার, কিচ্ছু বোঝোনি, আগে লিখে নাও খাতায়। বল সব বুঝে গেছি স্যার। ফান্ডামেন্টাল রাইটস আর বেসিক রাইটস, ফান্ডামেন্টাল রাইটস আর বেসিক ইন হিউম্যান নেচার, ফান্ডামেন্টাল রাইটস আর রিকগনাইজড বাই অর guaranteed by the constitution, fundamental rights are enforceable by the judiciary or courts, and fundamental rights are enforceable against the state। বুঝে গেছি স্যার, সব বুঝে গেছি, পুরো মুখস্থ করে নেবো, খাতায় লিখে নিয়েছি স্যার।
স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আগে বলুন। শোনো শোনো, আমি বলেছি বিগিনার্স ক্লাস, শোনো। তো ফান্ডামেন্টাল রাইটস বলতে আমি তোমাকে বলেছি বেসিক রাইট। বেসিক রাইট মানে ধরো আমি তোমাকে বললাম যে তুমি পৃথিবীতে জন্মেছো, তো নেচার তোমাকে কিছু রাইটস দিয়েছে। নেচার, হ্যাঁ স্যার, তো নেচার বা প্রকৃতি তোমাকে কিছু রাইটস দিয়েছে। তার মধ্যে একটা হলো বেটা রাইট টু লাইফ, তোমাকে বাঁচার অধিকার দিয়েছে। বোঝাতে পারলাম না? পারলাম না? নেচার তোমাকে অধিকার দিয়েছে কি বেটা? নেচার তোমাকে অধিকার দিয়েছে যে নিজের 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 লিবার্টি থাকার, নিজের স্বাধীনভাবে জীবনযাপন করার। হ্যাঁ স্যার, তোমার ফ্রিডম রয়েছে নেচারের কাছ থেকে। তো সেরকম কিছু রাইটস যেগুলো স্টেট ফরমেশন হওয়ার পর স্টেট তার সিটিজেনকে বেটা গ্যারেন্টার্স করে। গ্যারেন্টার করে মানে কিছু কিছু ন্যাচারাল রাইটসকে স্টেট বেটা রেকগনাইজ করে। ওয়ার্ড কি ইউজ করলাম বেটা? স্টেট বেটা রেকগনাইজ করে, স্টেট বেটা গ্যারেন্টার করে। গ্যারেন্টার কার মাধ্যমে করে? গ্যারেন্টার করে বেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মাধ্যমে। কনস্টিটিউশন অফ দোজ পার্টিকুলার স্টেট, আমি যে স্টেটের ক্ষেত্রে তুমি ধরবে, তো সেই স্টেটের কনস্টিটিউশনের দ্বারা স্যার রেকগনাইজড হয়, স্বীকৃতি পায় যে হ্যাঁ রাইট টু লাইফ তোমার বেসিক রাইটস হিসাবে স্টেট রেকগনাইজ দিচ্ছে। রাইট টু ফ্রিডম, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তোমার বেসিক রাইটস হিসাবে স্টেট স্বীকার করে নিচ্ছে, রেকগনাইজ করছে, স্টেট গ্যারেন্টার করছে বাই দ্য কনস্টিটিউশন। বোঝাতে পারলাম না? পারলাম না? এবং তারপরের ওয়ার্ড রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, যে তুমি তোমার নিজের বিবেকের স্বাধীনতা অনুযায়ী, ইন্টারনাল থট অনুযায়ী, নিজের কনসিয়াসনেস অনুযায়ী যে কোনো ধর্মকে গ্রহণ, পালন, প্রচার করতে পারো, যে কোনো রিলিজিয়ান প্রোফেস, প্র্যাকটিস, প্রোপোগেট করতে পারো। স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 25 রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আমরা দেখবো যখন লেটার অন ক্লাসে পড়বো। তো তুমি দেখছো কিছু কিছু রাইটস যেগুলো ন্যাচারাল রাইটস অ্যাজ এ হিউম্যান, যখন তুমি জন্মগ্রহণের সময় প্রকৃতির কাছ থেকে পেয়েছিলে, তো সেই সমস্ত রাইটস গুলোকে স্টেট আফটার দ্য ফরমেশন অফ স্টেট তার কনস্টিটিউশনে রেকগনাইজড করেছে। কাদের জন্য? সিটিজেনের জন্য। বোঝাতে পারলাম না? পারলাম না? এইবার তারপরের ওয়ার্ডটা লিখেছি আমি, দেখো, এনফোর্সেবল বাই জুডিশিয়ারি। তো প্রথম ওয়ার্ড ক্লিয়ার হয়েছে? বল হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। প্রথম ওয়ার্ড কি? ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস, হুইচ আর ন্যাচারাল রাইটস, হুইচ আর ন্যাচারাল রাইটস। স্যার সব ন্যাচারাল রাইটস। শোনো, তারপরে আমরা দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক ন্যাচারাল রাইটস অ্যান্ড বেসিক ইন হিউম্যান নেচার, একদম যেগুলো হিউম্যান নেচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং তারপরে আমি দেখলাম যে স্যার রেকগনাইজড অ্যান্ড গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আমরা যেহেতু ফান্ডামেন্টাল রাইটস পড়ছি ইন্ডিয়ার দিক থেকে, তো আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছি। যদি তুমি বলো ইউএস এর ক্ষেত্রে, তো বলবে কনস্টিটিউশন অফ ইউএসএ। বোঝাতে পারলাম না? পারলাম না? বিল অফ রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, একদম। তো বিষয় হচ্ছে যে কনস্টিটিউশন দ্বারা স্যার স্বীকৃত, মানে আমরা দেখলাম দোজ বেসিক রাইটস যেগুলো কনস্টিটিউশন গ্যারেন্টার করছে স্যার, রেকগনাইজ করছে, স্বীকৃতি দিচ্ছে, একদম। এবং পরের যে ওয়ার্ডটা দেখো, পরের ভেরি ক্রুশাল ওয়ার্ড হিয়ার ইজ ভেরি ক্রুশাল এন্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হলো এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। তো জুডিশিয়ারি দ্বারা এনফোর্স করার দরকার কেন? শোনো, তো স্টেট কনস্টিটিউশন যখন তৈরি হয় 1946-এ, বাবা সাহেব আম্বেদকর ছিলেন, পন্ডিত জওহরলাল নেহেরু ছিলেন, স্যার হিউজ হিউজ ব্রেন আর দেয়ার, একদম। তো রাজেন্দ্র প্রসাদ এবং কে এম মুন্সি সাহেব আরো অনেকে। তো বিষয় হচ্ছে সেখানে তোমরা দেখবে যে ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভেরি ক্লিয়ার ছিল যে সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেনকে ফান্ডামেন্টাল রাইটস দিতে হবে। শোনো, তো ফান্ডামেন্টাল রাইটস আমরা যদি দেখি, যেটা শুধু আমাদের কেন গোটা বিশ্বের যে দেশে তুমি ফান্ডামেন্টাল রাইটস দেখবে তারা নিয়েছে স্যার ইউএসএ থেকে। কিন্তু বিষয় হচ্ছে সেই ইউএসএ তার কনস্টিটিউশনে বিল অফ রাইটস কে কবে কনস্টিটিউশনাল স্বীকৃতি দেয় স্যার? বিল অফ রাইটস কে স্যার স্বীকৃতি দেয়, ফান্ডামেন্টাল রাইটস কে স্বীকৃতি দেয় আন্ডার দ্য 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। বোঝাতে পারলাম না? পারলাম না? বল হ্যাঁ স্যার। কিন্তু আমাদের ইন্ডিয়ার যারা ফাউন্ডিং ফাদার্স ছিলেন, তারা দীর্ঘদিন ব্রিটিশ কোলোনাইজ কান্ট্রি থাকার ফলে ইন্ডিয়া, তারা দেখেছেন যে ইন্ডিয়ার মানুষ হাইলি এক্সপ্লয়েটেড বাই দ্য ব্রিটিশ ইকোনমিক্যাল, পলিটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ভেরি এক্সপ্লয়েটেটিভ পলিসি। তো তারা একটা ব্যাপারে সচেতন ছিলেন যে না, যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি
ইন্ডিয়ার জন্য কনস্টিটিউশন তৈরি করবে, তখন তারা প্রথম থেকেই ফান্ডামেন্টাল রাইটসকে কনস্টিটিউশনে কিন্তু তারা স্থান দিয়েছেন কোথায়? পার্ট 3-তে। কিন্তু স্যার আপনি বলেছেন এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি, তো জুডিশিয়ারি দ্বারা এনফোর্সেবল কেন? এইবার ধরো ইন ফিউচার তুমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হলে, তো তোমার ধরো 550টার মধ্যে 550টা স্ট্রেংথ রয়েছে ধরো, তো তুমি বললে যে আগামী দিন থেকে আমার গভর্নমেন্টের এগেনস্টে যদি কোনো সিটিজেন কোনো ওপিনিয়ন, গঠনমূলক ওপিনিয়ন যদি সে ব্যক্ত করে উইদাউট ভায়োলেশন এনি রিজনেবল রেস্ট্রিকশন, আমরা দেখবো রিজনেবল রেস্ট্রিকশন কি রয়েছে আর্টিকেল 19 ক্লজ সাব ক্লজ 2-তে, তো আমরা দেখবো পরে যখন আমরা আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম পড়বো। তো বিষয় হচ্ছে তুমি যদি গঠনমূলক সমালোচনা করো, তবুও ধরো স্টেট বলল যে না, তোমার বাড়িতে পুলিশ যাবে, পুলিশ গিয়ে তোমাকে কি করবে? গ্রেপ্তার করবে এবং স্টেট তোমাকে পানিশ করবে না, বেটা না। তো সেক্ষেত্রে জুডিশিয়ারি রয়েছে, জুডিশিয়ারি। তো যখনই ফান্ডামেন্টাল রাইটস, তো শোনো, ফান্ডামেন্টাল রাইটস তুমি কার এগেনস্ট এনজয় করবে বেটা? ফান্ডামেন্টাল রাইটস তুমি এনজয় করবে এগেনস্ট দ্য স্টেট। ফান্ডামেন্টাল রাইটস তুমি এনজয় করবে এগেনস্ট দ্য স্টেট। কেন? কারণ স্টেট সাম ন্যাচারাল রাইটস, স্টেট কিছু প্রাকৃতিক অধিকারকে, স্টেট কিছু ন্যাচারাল রাইটসকে, হ্যাঁ, তার কনস্টিটিউশনে কি করেছে বেটা? স্বীকৃতি দিয়েছে। কি করেছে বেটা? স্বীকৃতি দিয়েছে, রেকগনাইজ করেছে। কি করেছে বেটা? রেকগনাইজ করেছে, একদম। তো সেই রেকগনাইজেশন যদি স্টেট ইন ফিউচার ফলো না করে, তাহলে কি হবে? তাহলে জুডিশিয়ারি কি করবে? সেই স্টেটকে বলবে ডিয়ার স্টেট, তুমি তোমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট ফলো করো এবং সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটসকে জুডিশিয়ারি রক্ষা করবে। কিভাবে করবে স্যার? লেটার অন আমি তোমাদের পড়াবো আর্টিকেল 32 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 3, যেখানে তোমরা পড়বে বেটা রিট পিটিশন, এবং রিট পিটিশনের মধ্যে তোমরা দেখবে, যেখানে তোমরা দেখবে রিট পিটিশন এবং রিট পিটিশনের মধ্যে তোমরা দেখবে, রিটসের মধ্যে তোমরা দেখবে, রিটস মানে হলো অধিকার। তো রিটসের মধ্যে তোমরা এই রিটস মানে হলো বেটা কি? রিটস মানে হলো আদেশ। রিটস মানে হলো বেটা আদেশ। রিটস মানে কি? আদেশ। কে জারি করে বেটা? জুডিশিয়ারি। আমরা দেখব যখন আমরা হেভিয়াস কর্পাস পড়বো, ম্যান্ডামাস পড়বো, সার্সিওরারি পড়বো, প্রহিবিশন পড়বো, কিউয়ারেন্টো পড়বো, এবং আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টও করতে পারে। আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টও রিটস জারি করতে পারে। তো আমরা দেখছি ওয়েন স্টেটকে বলা হচ্ছে ডিয়ার স্টেট, কনস্টিটিউশন স্টেটকে ডাইরেকশন দিচ্ছে যে ডিয়ার স্টেট, তুমি অলওয়েজ সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করবা। কিন্তু দেখা যাচ্ছে স্টেট যদি ভায়োলেশন করে, ফান্ডামেন্টাল রাইটসের যদি কন্ট্রাভেনশন করে, তাহলে আন্ডার আর্টিকেল 32 এবং 226 জুডিশিয়ারি জারি করতে পারে রিটস বা আদেশ। এবং আমরা দেখবো ভেরিয়াস টাইপস অফ রিটস, তো পরে যখন লেটার অন ক্লাসে পড়বো, তো সেগুলো জারি করার মধ্যে দিয়ে কি করে? আদেশ বা নির্দেশ জারি করার মধ্যে দিয়ে সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করে। তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আজকের পর, বল স্যার মেমোরাইজ করবো স্যার। আমরা স্যার প্রথমেই খুলবো এবং আর্টিকেল 12-13টা পড়বো না, কারণ আর্টিকেল 12-13তে কোনো রাইটস নেই স্যার, ওটা আর্টিকেল নয়। আমরা স্যার 14 থেকে পড়তে লাগবো না বেটা। প্রথমে আগে বুঝে নাও যে কি পড়ছো তুমি, বোঝাতে পারলাম? তো তুমি পড়ছো ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস তুমি পড়ছো, ফান্ডামেন্টাল রাইটস পড়তে গেলে সবার আগে তো 2 মিনিটের কুইক রিক্যাপ, যাতে তুমি টপিকগুলোকে কানেক্ট করতে পারো। প্রথমে আমরা দেখলাম রাইটস এর সূচনা কিভাবে হলো। রাইটস এর আমরা ক্যাটাগরি দেখলাম, দুটো ভাগ দেখলাম রাইটস এর। একটা আমরা দেখলাম বেটা ন্যাচারাল রাইটস, একটা আমরা দেখলাম আমাদের যে স্টেট রেকগনাইজড রাইট। তো আমরা দেখলাম 1215 সালে ম্যাগনা কার্টা স্বাক্ষরের মধ্যে দিয়ে ফার্স্ট টাইম সাম কন্ডিশনাল রাইটস, কিছু শর্ত সাপেক্ষ অধিকার, কিং জন তার প্রজাদের মধ্যে স্বাক্ষর হচ্ছে ম্যাগনা কার্টার, এবং সেখানে স্বীকার করে নেওয়া হচ্ছে, রেকগনাইজ করা হচ্ছে কিছু রাইটস। তো ফার্স্ট টাইম এবার আমরা যদি দেখি ওল্ডেস্ট ডকুমেন্ট ম্যাগনা কার্টা, অধিকারের সনদ বলা হয়, তো সেখানে স্যার অধিকারের সূচনা হলো। এবং তারপর আমরা যখন ইন্ডিয়ার কন্টেস্টে পড়ছি ফান্ডামেন্টাল রাইটস ফর আওয়ার আপকামিং WBCS এক্সাম অর UPSC এক্সাম 2023 or 2024, তখন আমরা ইন্ডিয়ার অ্যাসপেক্টে দেখতে গিয়ে দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কোথায় দেওয়া রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় দেওয়া রয়েছে
পার্ট 3 তে, এবং পার্ট 3 তে আর্টিকেল 12 to 35 এবং ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশনে আমরা দেখলাম যে রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস, হুইচ আর বেসিক রাইটস, হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার, হুইচ আর রেকগনাইজড বাই দ্য স্টেট অ্যান্ড এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি এগেইনস্ট দ্য স্টেট। তো কেন স্টেটের বিরুদ্ধে এগেইনস্টে স্যার এনফোর্সেবল হয়, কিভাবে জুডিশিয়ারি এনফোর্সেবল করে, যারা নতুন ক্লাসটা দেখছো তারা একটু ক্লাসটা শেষ হওয়ার পর প্রথম থেকে দেখে নেবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশনটাকে কমপ্লিট করে নিই। কেমন? দেখো, বল স্যার এখনো কমপ্লিট হয়নি। না বেটা, এখনো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি। শোনো, ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস, হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার and which are recognized by the state, which মানে কি বেটা, some natural rights, right to life, right to religion, right to freedom speech and expression, বোঝাতে পারলাম? একদম স্যার। তো ন্যাচারাল রাইটস যেগুলো আফটার ফরমেশন স্টেট রেকগনাইজড করছে বাই দ্য কনস্টিটিউশন, স্বীকৃতি দিচ্ছে সংবিধান দ্বারা, এবং সেই রাইটস গুলোকে যদি স্টেট পরবর্তীকালে ভায়োলেশন করে তো আমরা দেখছি সেগুলো এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি, আদালত দ্বারা বলবৎযোগ্য আন্ডার আর্টিকেল 32 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং 226 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যাকে বলা হয় বেটা রিটস পাওয়ার, আমরা যেটা লেটার অন ক্লাসে দেখবো। বোঝাতে পারলাম না? পারলাম। এবং আমরা লাস্ট যে ওয়ার্ডটা আমরা দেখবো, তো স্যার বুঝে গেলাম ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন কমপ্লিট, যে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার, হুইচ আর এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি, হুইচ আর গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড এগেইনস্ট দ্য স্টেট। হ্যাঁ স্যার। সো তো ফান্ডামেন্টাল রাইটস কে ফান্ডামেন্টাল কেন বলা হয় বেটা? ফান্ডামেন্টাল রাইটস কে ফান্ডামেন্টাল কেন বলা হয়? শোনো, তো ফান্ডামেন্টাল রাইটস কে ফান্ডামেন্টাল এই কারণেই বলা হয়, এইটা বোঝার জন্য একটা ছোট্ট করে তোমরা উদাহরণ নাও। বল না, বলছি সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে তারা বুঝতে পারবে যে আমরা যে কোনো পদার্থ যদি আমরা বলি, হ্যাঁ স্যার, তো যে কোনো পদার্থের মধ্যে কিছু কমন পার্টিকেলস রয়েছে। হ্যাঁ স্যার, কিছু কমন পার্টিকেলস রয়েছে। হ্যাঁ স্যার, কি কি স্যার? তো সেগুলো স্যার আমরা যদি দেখি, স্যার আমি তো সায়েন্সের লোক নই, তবু দেখো, তো আমরা যদি দেখি স্যার নিউট্রন, আমরা যদি দেখি স্যার প্রোটন, আমরা যদি দেখি স্যার ইলেকট্রন, তো কিছু কমন বা ফান্ডামেন্টাল পার্টিকেলস রয়েছে, কিছু কমন বা ফান্ডামেন্টাল পার্টিকেলস রয়েছে। বল হ্যাঁ স্যার রয়েছে। বা কিছু বেসিক্স পার্টিকেল রয়েছে। তেমনি আমরা যখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ফান্ডামেন্টাল রাইটস পড়ি, আমরা যখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 3, আমরা যখন কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 3 যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ি, যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ি, খাতায় লেখো, যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ি তখন আমরা দেখি একটা ওয়ার্ড লেখা রয়েছে, সেটা হলো বেটা ফান্ডামেন্টাল, যেটা হলো বেটা ফান্ডামেন্টাল। তো কেন ফান্ডামেন্টাল বলা হয়? কারণ 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 রাইটস কোথায় রেকগনাইজড রয়েছে? রাইট রেকগনাইজড রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায়। হ্যাঁ স্যার, এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। হ্যাঁ স্যার, তো অল লস, কনস্টিটিউশনাল লস বলো, যে কোনো লস বলো, অল লস আর ডিরাইভস ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো যেহেতু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, ঠিক যেমন নিউট্রন, প্রোটন, ইলেকট্রনের মতো কোনো পদার্থে থাকবেই প্রত্যেকটা পদার্থে, সেরকম কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যেটা ল, বেসিক ল, সেটা হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেহেতু ফান্ডামেন্টাল ল, সেহেতু পার্ট 3 তে রেকগনাইজড সাম ন্যাচারাল রাইটস, সাম সোশ্যাল রাইটস, সাম পলিটিক্যাল রাইটস, যেটাকে আমরা বলছি স্যার ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন, কুইক রিক্যাপ, অ্যানাদার ওয়ান, এভরিওয়ান, প্রত্যেকে সে দ্য ওয়ার্ড। ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস, হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার এবং recognized by the constitution, enforceable by the judiciary against the state, and constitution of India fundamental law of the land
That's why part 3 of the Indian Constitution we are called fundamental rights. ক্লিয়ার না ক্লিয়ার না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত শোনো, এরপরে আমার ক্লাস রয়েছে 6:40 থেকে, এখনই আর 10 মিনিট ক্লাসটা আমরা নেব। আমরা ক্লাসটার 10 মিনিট নেব। তো এটা ফান্ডামেন্টাল রাইটস এর ভেরি বিগিনার ক্লাস। এর পরের ক্লাসগুলো মানে ফান্ডামেন্টাল রাইটসটা আমি একটু ডিটেলে পড়াবো, যে তোমরা বুঝতে পারবে পেড ব্যাচে কিভাবে স্টাডি করানো হয়। এরপরে তোমাদের ডিমান্ডে আবার 40 মিনিটে আমি ডিপিএসপি পড়িয়ে দেবো। বুঝতে পারলাম না? তো বিষয় হচ্ছে এটা স্যার ডিটেল সেশন হবে। তো এভরিওয়ান প্রত্যেকে ক্লাসটা একদম বেসিক থেকে নোটস তৈরি করো, বোঝার চেষ্টা করো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? আমার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে সাবজেক্টকে ইজি করা, সাবজেক্টকে সিম্পলিফাই করা। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো ফান্ডামেন্টাল রাইটস এর পীঠস্থান যদি তুমি বলো, তো পীঠস্থান স্যার ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হ্যাঁ স্যার, শুধু ইন্ডিয়া নয়, গোটা বিশ্বের যে দেশে তুমি ফান্ডামেন্টাল রাইটস দেখবে, মেনলি লিবারেল কান্ট্রিতে দেখতে পাবে। তো তো যেখানে তুমি এফার্টস দেখবে বেটা, সেখানে যে তুমি জানবে যে ইউএসএ থেকে সেটা অ্যাডপ্ট করা হয়েছে। কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেও ফান্ডামেন্টাল রাইটস অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। না স্যার, অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। বল স্যার কেন ছিল না? কারণ কনস্টিটিউশন অফ ইউএসএ যেটা বারবার বলছিল যে স্টেটের কি কি পাওয়ার রয়েছে, স্টেট কি কি করতে পারে, কিন্তু সেখানে কখনোই বলা হয়নি যে স্টেটের লিমিটেশনস কি কি রয়েছে, স্টেট কি কি করতে পারে না। তো সেটা লেটার অন, অনেক পরে, আফটার দ্য ডিক্লারেশন অফ ফ্রেঞ্চ রেভলিউশন, এবং যেখানে বলা হয় যে ইট ইজ দ্য মেন এম টু অল পলিটিক্যাল অর্গানাইজেশন টু প্রোটেক্ট দ্য হিউম্যান লিবার্টি, এবং তারপরে 1791 সালে আন্ডার দ্য 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমেরিকায়, ইউএসএ তে স্যার, হ্যাঁ স্যার আমেরিকা একদম, ইউএসএ তে স্যার 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিল অফ রাইটস কিন্তু কনস্টিটিউশনাল স্যাংশন পায় একদম। ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথমেই বলেছি, ইন্ডিয়ার ক্ষেত্রে ফাউন্ডিং ফাদার্সরা ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট, যে প্রথম কনস্টিটিউশনেই তারা ভারতীয় নাগরিককে দেবে ফান্ডামেন্টাল রাইটস। কেন দেবে স্যার? কারণ আমি বলেছি ইন্ডিয়া স্যার দীর্ঘদিন ব্রিটিশ কোলোনাইজ কান্ট্রি ছিল। তো কাকে ইম্পেরিয়ালিজম বলে, কাকে কোলোনাইজেশন বলে, বোঝাতে পারলাম না? কাকে স্যার ডমিনিয়ন বলে, কাকে স্যার সভরেন স্টেট বলে, হোয়াট ইজ দ্য প্রভিন্সিয়াল অটোনমি, ইন ডিটেল সাবজেক্টকে বুঝতে গেলে হিস্ট্রি হোক, পলিটি হোক, ইকোনমি হোক, all are complete under 300 per month. It's a golden opportunity my friends, নিজের হোম এনভায়রনমেন্টে বসে ক্লাসে জয়েন করার। কেমন একদম? তো যদি ইন্টারেস্টেড থাকো ডেমো ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ করে নিও। ক্লাসের প্রথমেই আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছি। কেমন একদম? দেখো এভরিওয়ান পে অ্যাটেনশন। তো বিষয় হচ্ছে বেটা, ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখলাম ইউএসএ তে অনেক পরে অ্যাড করা হয় 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। হ্যাঁ স্যার, আপনি স্যার 10 বার বলেছেন, এটা 10 বার বলার রিকোয়ারমেন্ট রয়েছে তাই বলেছি। কেমন একদম? শোনো, তো একটা কাজকে 10 বার করতে হবে, 10টা কাজ একবার করে নয়। শোনো, তো আমরা যদি দেখি বেটা, আমরা যদি দেখি যে ইন্ডিয়ার ক্ষেত্রে তাহলে কেন অরিজিনাল কনস্টিটিউশনে, বল স্যার কনস্টিটিউশন আবার স্যার ডুপ্লিকেট অরিজিনাল আছে নাকি? না বেটা শোনো, অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কথার অর্থ হচ্ছে বেটা 1950 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, তো তারপরে কি হয়েছে বেটা? তারপরে লেটার অন কনস্টিটিউশন মেনি টাইমস অ্যামেন্ডস হয়েছে। তো আমরা অরিজিনাল কনস্টিটিউশনের কথা বলছি, অরিজিনাল কনস্টিটিউশন দ্যাট ইজ ড্রাফটেড বাই দ্য বাবা সাহেব আম্বেদকর এবং দ্য রেস্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং সেই কনস্টিটিউশনে আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে প্রথমেই। তো ফান্ডামেন্টাল রাইটসকে আমরা যদি দেখি, তো ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 তে রয়েছে, নোটস তৈরি করে নাও প্রত্যেকটা প্রিলিমসের এমসিকিউ। আর্টিকেল 12 টু আর্টিকেল 35। হ্যাঁ স্যার, তো আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 এ কোনো রাইটস নেই স্যার। বলছি আর্টিকেল 12 তোমরা সামনের বার হবে। বল আমরা সামনের বছর আর্টিকেল 12 হবো স্যার? একদম, তোমরা সামনের বছর আর্টিকেল 12 হবে। কি করে হবো স্যার? দেখার জন্য আর 5 মিনিট ক্লাসে থেকে যাও। এর পরের পর যে আর্টিকেলটা রয়েছে বেটা আর্টিকেল 13, এই দুটো আর্টিকেলে তুমি কোনো রাইটস দেখতে পাবে না। পাবো না স্যার? না। তো রাইটস এর সূচনা কোথা থেকে হয়েছে স্যার? আর্টিকেল 14 থেকে। আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18
তোমরা দেখতে পাবে বেটা রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 14 টু আর্টিকেল 18 দেখতে পাবে রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 14 এ বলা হয়েছে দ্য স্টেট শ্যাল নট ডিনাই এনি সিটিজেন, এই দ্য স্টেট শ্যাল নট ডিনাই এনি পারসন equality before law and equal protection of law. Article 15, the state shall not discriminate any citizen on the certain grounds of race, caste, religion, place of birth, sex or any of them. Article 16 যেখানে বলা হচ্ছে right to equal public employment. Article 17 যেখানে বলা হচ্ছে right to untouchability. Untouchability কে অ্যাবলিশ করা হয় ইন্ডিয়ায়, কিন্তু কেমন, কারণ আনটাচেবিলিটি ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ডে ইন্ডিয়ায় স্যার হেভিলি ইন্ডিয়ার উপর ছিল, তো তাকে স্যার অ্যাবলিশ করা হয়। আর্টিকেল 18 যেখানে বলা হচ্ছে ডাইনেস্টিক টাইটেল, মোনার্ক টাইটেল, তাকে অ্যাবলিশ করার কথা বলা হচ্ছে। নাকি তোমাদের এডুকেশনাল টাইটেল, এডুকেশনাল টাইটেল না, যেগুলো ডাইনেস্টিক টাইটেল। আমরা দেখবো লেটার অন যখন আমরা আর্টিকেল 14 পড়বো, হোয়াট ইজ রাইট টু ইকুয়ালিটি, রুল অফ ল কি, রুল অফ লর কম্পোনেন্ট কি কি রয়েছে, হোয়াট ইজ ইকুয়াল প্রোটেকশন অফ ল, হোয়াট ইজ ইউকে ল কনসেপ্ট, হোয়াট ইজ ইউএসএ ল কনসেপ্ট। তারপর আমরা আর্টিকেল 15, 16 আমরা ইন ডিটেল দেখবো। তারপরে তোমরা দেখবে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম কোথায় রয়েছে বেটা? রাইট টু ফ্রিডম দেখতে পাবে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 21। তো আর্টিকেল 19 তোমরা অরিজিনাল কনস্টিটিউশনের 7টা রাইট দেখতে পেতে। আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ এ, আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ বি, আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ ডি, আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ ই, আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ এফ, আর্টিকেল 9 ক্লজ 1 সাব ক্লজ ডি। বাট লেটার অন 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফ রাইট টু প্রপার্টি, এটাকে স্যার রিপিল করা হয়। যারা আমার কাছে আগে পড়েছো, যারা 44th অ্যামেন্ডমেন্ট পড়েছো, যারা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পড়েছো, তারা জিনিসটা সম্পর্কে ওয়াকিবহল রয়েছে। তো আমরা লেটার অন ক্লাসে দেখবো। তো আর্টিকেল 19 মেনলি আমরা দেখবো রাইট টু ফ্রিডম। যেমন আর্টিকেল 19 ক্লজ 1 এ আমাদের বলা হচ্ছে যে রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যে আমরা ইন্ডিয়ান সিটিজেন, আমরা আমাদের রাইট, আমাদের যে ওপিনিয়ন রয়েছে, আমাদের যে ভিউজ রয়েছে, সেগুলোকে আমরা ব্যক্ত করতে পারি। একদম, কেন? কারণ প্রিয়াম্বলেই তো বলা রয়েছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। তো আমাদের লিবার্টি রয়েছে থট এবং ভিউজকে, ওপিনিয়নকে ব্যক্ত করার। তো আর্টিকেল 19 ক্লজ 1 রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো তারপরে তোমরা দেখবে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি, সেখানে বলা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন তৈরি। তারপরে বলা হচ্ছে আমাদের স্যার রাইট টু প্রফেশন, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ডি। আর্টিকেল 19 ক্লজ 1 ই তে বলা হচ্ছে আমাদের রাইট টু সেটেলমেন্ট অ্যান্ড রিসাইড। আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ডি তে বলা হচ্ছে রাইট টু মুভমেন্ট থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তো স্যার আমরা ডিটেলে পরে দেখবো। এখন তোমাদের ওভারঅল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বলছি, একটুখানি বুঝে নাও, কেমন? একদম বলো, কি বলছো বলো। দেখো এভরিওয়ান, প্রত্যেকে, তো বিষয় হচ্ছে দেখো, তো আমরা দেখছি যে আর্টিকেল 19 ক্লজ 1 এর মধ্যে অনেকগুলো আমাদের ফ্রিডম রয়েছে। তো সেগুলো স্যার অ্যাবসলিউট ফ্রিডম না বেটা, অ্যাবসলিউট ফ্রিডম না। প্রত্যেকটা ফ্রিডমকে স্টেট রিজনেবল রেস্ট্রিকশন দ্বারা কন্ট্রোল করে। যেমন তুমি বলছো আমার রাইট টু, আমার আর্টিকেল 19, তুমি বলছো আমার আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ আমার রয়েছে স্যার রাইট টু ফ্রিডম। তো রাইট টু ফ্রিডম তোমার যেটা রয়েছে, তুমি যদি দেখো, তো তুমি বললে কালকে আমার যা খুশি আমি তাই বলবো, না না, কিছু কিছু গ্রাউন্ডসকে তোমার ভায়োলেশন করলে চলবে না। কি কি? যেমন তুমি দেখবে লেটার অন আমি তোমাদের পড়াবো ইনসাইটমেন্ট অফ অফেন্স, কন্টেম্পট অফ কোর্ট। তো তুমি এমন কিছু বললে যার ফলে ইনসাইটমেন্ট অফ অফেন্স হলো ইন্ডিয়ার সোভারেনিটি, সিকিউরিটি, ইউনিটি, ইন্টিগ্রিটির উপর থ্রেট হলো। বোঝাতে পারছি না? তুমি এমন কিছু বললে যেখানে কন্টেম্পট অফ কোর্ট হলো, ডিফেমেশন হলো, ইন্ডিয়ার সঙ্গে অন্য স্টেটের ফরেন রিলেশন ডিস্টার্ব হয়ে গেল। তো এই সমস্ত গ্রাউন্ডসকে তুমি ভায়োলেশন করতে পারবে না। আদারওয়াইজ কনগ্রাচুলেশনস মাই ডিয়ার সিটিজেন, কমপ্লিটলি এনজয় করো তোমার রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। লেটার অন আমরা দেখবো। তারপরে আমরা দেখবো আর্টিকেল 19 এর পরে রয়েছে আর্টিকেল 20, আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তারপরে আমরা দেখবো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা তোমরা দেখবে আর্টিকেল 23 টু 24, যেখানে আমরা দেখবো হিউম্যান ট্রাফিকিং, ফোর্সড লেবার ব্যান করা হয়েছে, স্লেভারি ব্যান করা হয়েছে। বোঝাতে পারলাম না? তারপর আমরা দেখবো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। তো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আমরা কোথায় দেখবো?
আর্টিকেল 25 to 28 আমরা দেখব কি রাইট টু রিলিজিয়ান। একদম বোঝাতে পারছি না বল হ্যাঁ স্যার বোঝাতে পেরেছেন। তাহলে এগুলো আমরা স্যার লেটার অন ক্লাসে দেখব, এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। কালচারাল এবং এডুকেশনাল রাইটস আমরা দেখব আর্টিকেল 29 to 30। তো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, তো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আমাদের কোথায় রয়েছে বেটা? এডুকেশনাল রাইটস আমাদের রয়েছে আর্টিকেল যদি আমরা দেখি 29 এবং স্যার 30। তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা দেখব 31 এ রাইট টু অ্যাকুইজিশন কম্পালসারি প্রপার্টি, যেটা রিপিল করা হয়েছে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে। সেখানে 31A 31B রয়েছে, 9 শিডিউল রয়েছে। লেটার অন 25th অ্যামেন্ডমেন্টে যোগ করা হয়েছে তোমার আর্টিকেল 31C। তো তোমাদের যদি এগুলোতে কনফিউশন হয়, হোয়াট ইজ আর্টিকেল 31A, হোয়াট ইজ আর্টিকেল 31B, হোয়াট ইজ ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, স্যার আমি বুঝতে পারলাম না, তো ক্লাসটা শেষ করার পরে দেখো আমি আগের দিন পড়িয়েছি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেখানে ইন ডিটেল আলোচনা করেছি আর্টিকেল 31 কে কেন রিপিল করা হলো, কিভাবে স্যার 31A এলো, 31A কি, 31B কি। তো হোয়াট, হাউ এবং হোয়াই যদি বুঝতে হয় ক্লাসটা শেষ করার পরে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখে নাও। তারপরে আমরা দেখবো আর্টিকেল 32। আর্টিকেল 32 তে আমরা দেখবো বেটা রিট পিটিশন। সেখানে আমরা দেখবো হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরি, প্রহিবিশন, কিওরেন্টো, প্রত্যেকটা ল্যাটিন ওয়ার্ড আমরা ইন ডিটেল দেখবো। তো ফান্ডামেন্টাল রাইটস এর আজকে স্যার 1 ঘন্টার উপর আমরা দেখলাম যে ফান্ডামেন্টাল রাইটস কি কি রয়েছে, কত থেকে কত ধারা, এবং আমরা যেটা আজকে বোঝার চেষ্টা করলাম ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। আমরা আজকে বোঝার চেষ্টা করলাম ডেফিনেশন অফ রাইটস উইথ দ্য আইজ অফ স্টেট, রাষ্ট্রের চোখে আইনের ডেফিনেশন কি। আমরা দেখলাম যে কিভাবে ফান্ডামেন্টাল রাইটস কে কেন রেকগনাইজড রাইট বাই দ্য স্টেট বলা হয় এবং ফান্ডামেন্টাল রাইটস কে কেন ফান্ডামেন্টাল বলা হয়। তো পরের দিন আমরা ফার্স্ট আর্টিকেল দিয়ে ক্লাস শুরু করব, সেটা হলো আর্টিকেল 12। এবং আর্টিকেল 12 এ যেটা তোমরা সামনের বছর হবে ফিউচার স্টেট, যেখানে আমরা পরের দিন দেখব যে গভর্নমেন্ট ডেফিনেশন অফ স্টেট, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া। তো স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি, স্টেট গভর্নমেন্ট কি, স্টেট লেজিসলেচার কি, কাকে স্যার লোকাল অথরিটি বলা হয়, ইন ডিটেল আমরা পরের দিন আর্টিকেল 12 এবং আর্টিকেল 30 নেগেটিভ ডেফিনেশন অফ ল, দ্য স্টেট শ্যাল নট মেক এনি ল মানে কি, রুলিং কাকে বলে, রেগুলেশন কাকে বলে, বাই ল কাকে বলে, এনি ল বলতে কি বোঝায়, আর্টিকেল 13 কে কেন বলা হয় নেগেটিভ ডেফিনেশন অফ ল, ইন ডিটেল আমরা পরের দিন দুটো আর্টিকেল ডিসকাশন করব 4:30 থেকে। কটা থেকে বেটা? 4:30 থেকে কালকে 4:30 PM। তো কালকে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ফার্স্ট দুটো আর্টিকেল, আর্টিকেল 12 এবং আর্টিকেল 13, আমরা এই দুটো আর্টিকেল পরের দিন টাচ করব। এবং তারপরের দিন আমরা আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি থেকে স্টার্ট করব। কতগুলো পার্টে আমরা ফান্ডামেন্টাল রাইটস কে পড়বো, এবং এখানে ফান্ডামেন্টাল রাইটস তোমাদের এইভাবে পড়ানোর আমার একটাই যুক্তি, আমি মনে করলে 1 ঘন্টায় ফান্ডামেন্টাল রাইটস তোমাদের পড়াতে পারি, কিন্তু আমার যেটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে তোমরা বোঝার চেষ্টা করো সাবজেক্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। বোঝাতে পারলাম না। তো সাবজেক্টকে কিভাবে বুঝতে হয় স্যার মেমোরাইজ একদম করো না, সাবজেক্টকে মন দিয়ে ফিল করার চেষ্টা করো। এই ক্লাসটা শেষ করার পরে 20 মিনিট ভাবো ঠান্ডা মাথায় যে ক্লাসে কি পড়লাম, যেগুলো নোটস তৈরি করলে সেগুলো দেখো, প্রিভিয়াস ক্লাস যেগুলো দেখতে বললাম ডট কানেক্ট করার জন্য টপিকের মধ্যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখো। কেমন বোঝাতে পেরেছি না পারিনি? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। যদি বোঝাতে পেরে থাকি কালকে 4:30 চলে এসো, ফান্ডামেন্টাল রাইটস আমরা স্টার্ট করবো আর্টিকেল 12 থেকে। এবং এখন ঘড়িতে কটা বাজে বেটা? 6টা বাজে। তো পাক্কা 6:20 আমরা ইন্ডিয়ান ইকোনমি, মনিটারি পলিসি শুরু করবো। 20 মিনিটের ব্রেক, 20 মিনিটের পরে এই চ্যানেলে এই ক্লাস হবে, এভরিওয়ান জয়েন করে নেবে। কেমন বোঝাতে পেরেছি? আরেকটা মেজর অ্যানাউন্সমেন্ট, বারবার বলছি, সিভিল সার্ভিস এক্সামিনেশন যদি মনে করো যে নিজের হোম এনভায়রনমেন্টে বসে প্রিপারেশন করতে চাও তো জয়েন করে নাও টার্গেট WBCS। আমার যে ব্যাচ 2024 বেসিক টু অ্যাডভান্স লেভেল, সেখানে কম্প্রিহেন্সিভ প্রিপারেশন করতে পারবে। একদম বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ভেরি ইকোনমিক্যাল প্রাইস, ডেমো ক্লাসের জন্য এখানে যোগাযোগ করে নাও। আমার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা তোমাদের সামনে সাবজেক্টকে সিম্পলিফাই করা, তো কঠিন যেন না লাগে। কেমন একদম বোঝাতে পেরেছি না পারিনি? হ্যাঁ স্যার। তো আজকের ক্লাস এই পর্যন্তই বেটা। 20 মিনিট পর ইন্ডিয়ান ইকোনমি ক্লাসে দেখা হবে ইউটিউবে। তারপর আমার পেড ব্যাচের ক্লাস রয়েছে। আবার আমরা 10টা থেকে ইউটিউবে 2023 জন্য MCQ প্র্যাকটিস করবো। কেমন একদম? ওকে, টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।
আর তোমাদের নতুন যদি কোনো টপিক